এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐক্যের আহ্বানে ছাত্রনেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আজ রাজনৈতিক দল ও আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। বাংলাদেশের সাথে ভারত স্থিতিশীল সম্পর্ক চায় বললেন ভারতীয় হাইকমিশনার। আগরতলার সহকারী হাইকমিশনে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বললেন তারেক রহমান। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে ২ বছর আগে মন্তব্য। ১৯৭১-এর ৩রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেছিলেন কিলো ফ্লাইট সদস্যরা। অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। এবং ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা দুই দলের দুই পেসার তাসকিন ও জেডেন সিন্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আহ্বানের পরপরই মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ধারাবাহিক এমন বৈঠক চলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করতে চান। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের ডাক দেবেন। উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশকে বাজেভাবে উপস্থাপন করছে। খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ছাত্র প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্র নেতারা। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে, সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় বার্মা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। পরাগ আজিমের রিপোর্ট। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী। ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ ও সরকারের ক্ষোভের মধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রণয় ভার্মা। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. A lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আন্তরিক করতে চেষ্টা করবেন তারা। সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনারা বলুন, আর আমাদের মধ্যে আমাদের যেটুকু করতে আমরা করব, আপনারা দেখতে পাবেন যে আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই 2 বছর আগে সংস্কারের 31 দফা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 31 দফা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 5 বছরে 5 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া 31 দফা নিয়ে ধারণা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। আপনারা যে প্রশ্নগুলি করবেন, তরুণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরেন তিনি। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। গাছপালা কেটে সাফা করে দিয়েছে, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। কেন করেছে, কি করেছে, আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা, সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন মানে 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। 31 দফার পক্ষে জনমত তৈরিতে সারা দেশে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইন তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে, যা পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা বাংলাদেশে অকার্যকর করে দেয়, ত্বরান্বিত করে বিজয়কে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 71-এর 28 সেপ্টেম্বর
ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম, তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে, এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা 2 দিনের ভেতরে পেয়ে গেলাম। 2 দিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানের সময় চোখে গুলি লেগে আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। এদের কেউ পুরোপুরি অন্ধ, কেউ বা ভবিষ্যতে চোখে দেখা নিয়ে অনিশ্চয়তায়। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীনদের অনেকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি জানিয়েছেন। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। অনেকের এক চোখ পুরোপুরি অন্ধ, কারো ক্ষতিগ্রস্ত 2 চোখই। জুলাই গণ অভ্যুত্থান চলার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছোড়া স্প্রিন্টারের আঘাতে চির অন্ধত্ব বা অন্ধত্বের ঝুঁকি নিয়ে এখনও হাসপাতালেই দিন কাটছে আহত অনেকের। তাদেরই একজন কুষ্টিয়ার ব্যবসায়ী পূর্বান শেখ হিল্লোল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই ব্যক্তি চোখের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাছে বিদেশে যাওয়ার আহ্বান জানালেন। আমার গুলিটা লাগে ডাইন চোখে এবং সারা শরীরে অনেকগুলো স্প্লেন্ডার ছিল, সবগুলা বেরোয়েছে, কিন্তু চোখেরটা আর বের করা সম্ভব নয়, ওটা ভিতরে চলে গেছে, সাথে চোখের আলোটাও বন্ধ হয়ে গেছে। একটা রেটিনার প্রবলেম, রেটিনার চিকিৎসা বাংলাদেশে যেটা হওয়ার দরকার হয়ে গেছে, এরপরে রেটিনার চিকিৎসা বাইরে আছে যেটা দেশে নেই। আমাদেরকে যদি ট্রিটমেন্ট কোনোভাবে দিতে না পারে, আমাদেরকে মিডিয়ার সামনে হোক আর যেখানে হোক বলে দিক
যে আমরা ট্রিটমেন্ট আর দিতে পারছি না বা আপনাদের বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করব? আমরা যার যার জমি জায়গা বিক্রি করে হোক, ধার দিনা করে হোক বা ভিক্ষা করে হোক, আমাদের তো চিকিৎসাটা করাইতে হবে। এই হাসপাতালে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত 7 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে চির অন্ধত্ব বরণ করতে হয়েছে অনেককে। এখানে যে লজিস্টিক যে সাপোর্ট আছে প্লাস সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট তারা কিন্তু আমাদের রোগীদেরকে দিচ্ছে, ঠিক আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু এর বাইরে যেখানে যে চিকিৎসাটা এখানে এই মুহূর্তে পসিবল না, সেটার জন্য আমি এখানে ডাক্তারদের দায়ী করব না, সেটা অবশ্যই তাদেরকে আমার যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন আই থিঙ্ক তাদেরকে নিয়ে যেতে হবে। আন্দোলনে চোখ হারিয়ে প্রতিবন্ধী পরিচয় নয়, বরং দেশের জন্য প্রাণপণ লড়াই করায় যথাযোগ্য মর্যাদা চান গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত এই আহতরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির 2 ঘন্টারও কম সময় পর তা প্রত্যাহারে বাধ্য হওয়ায় প্রচণ্ড চাপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তার পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছেন বিরোধী দলের নেতাকর্মী ও সে দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিরোধী দলের নেতাকর্মীরা বলেছেন, হয় প্রেসিডেন্ট সরে যেতে হবে, না হলে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে। এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট ইয়োনের আকস্মিক সামরিক আইন জারির ঘোষণাকে বিদ্রোহের অপরাধ হিসেবে বর্ণনা করে রাজপথে নেমেছে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে আকস্মিকভাবে সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন। নর্থ কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার সামরিক আইন জারির পদক্ষেপকে অসাংবিধানিক বলেন বিরোধী দলের নেতারা। পরে সামরিক আইন প্রত্যাহারে মঙ্গলবার রাতেই পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে 300 জনের মধ্যে 190 জন আইন প্রণেতা সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন। এবারে কৃষি সংবাদ। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক নানা দুর্যোগে সাতক্ষীরার ভূপ্রকৃতি অতি দ্রুত পাল্টে যাচ্ছে। এতে করে জলাবদ্ধ পতিত জমির পরিমাণও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধ পতিত জমিতে পানি ফলের চাষ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে অনেক চাষিদের। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাত্র 1 দশক আগেও পানি ফলের বাণিজ্যিক চাষ সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না স্থানীয় কৃষকদের। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় কয়েকজন কৃষক বীজ সংগ্রহ করে পতিত জমিতে এ ফলের চাষ শুরু করেন। আমি 6 বিঘা জমিতে চাষ করছি। 1 বিঘা জমিতে 15 থেকে 20,000 টাকা খরচা হয় আর 70 থেকে 1 লক্ষ টাকা ইনকাম হয়। ব্যাপক একটা লাভবান ফসল। আর এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেক। পানি ফলটা খাচ্ছি ভালো, খাদ্য সুস্বাদু। এখান থেকে বাড়ির লোকজন এসে কিনে খেতে দেশের বিভিন্ন প্রান্তে যায়, এখানে দেশ দেশান্তর থেকে অনেকে আসে, এই ফল নিয়ে যায়। টোটাল বাংলাদেশের 64টা জেলায় আমাদের এই ফলটা ক্রয় বিক্রয় হয়। চাষিরা জানান প্রতি বিঘা পানি ফল চাষে খরচ হয় 20,000 টাকা, যা বিক্রি হয় 30 থেকে 40,000 টাকায়। 6টা সকাল থেকে 12টা পর্যন্ত তুললে আমরা 350 টাকা জনের দাম পাই। আর এই চাষটা যথেষ্ট আমাদের এলাকা বহু শ্রমিক খাটতে পারে, তাতে সবাই সুস্থ আছে। আমি একজন স্টুডেন্ট, আমি এখানে কাজ করি। এখান থেকে যা উপার্জন যা পাই, পারিশ্রমিক পাই, তাই দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। পানি ফল চাষের জন্য কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। কৃষকগণ যদি এটি আরো প্রসার করে তাহলে তাদের যেমন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে, আমাদের জমির সুব্যবস্থাপনা হবে। বর্তমানে উৎপাদিত পানি ফল জেলার গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকা সহ দেশের অন্য জেলাগুলোতেও চলে যাচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে। সড়ক পাকাকরণের কাজে বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। নদী ও ফসলি জমি ধ্বংস করে তোলা হচ্ছে এসব মাটি।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1500 কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার সদর, বারহাট্রা, আটপাড়া, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় এলজিইডির 180টি প্রকল্প চলমান। এতে যোগাযোগ ব্যবস্থা সহ জীবনমানের উন্নয়নের স্বপ্ন দেখা শুরু করেন স্থানীয়রা। তবে পরিবেশ রক্ষা করে উন্নয়নের বাধ্যবাধকতা থাকলেও মানছেন না ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্ট কেউই। নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বৃদ্ধি, পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে জীবন জীবিকায়। বালুর পরিবর্তে মাটি দিতেছে রাস্তা, পরিবেশ নষ্ট হয়। ওটা তো গর্তের জন্য পরিবেশ দূষণ, অন্যের ক্ষতি। এটা জোরপূর্বক এই কাজগুলো করা শুরু করছে। খালের মধ্যে ড্রেজার দ্বারা যে মাটি উত্তোলন করতেছে, এই মাটিতে আমার জমি থাকবে না, বাড়ি থাকবে না। মাটি তোলার পরে সেইটি রাস্তায় দিচ্ছে, এতে করে নদীর পাশে যে ফসলের জমিগুলি আছে সেগুলি নদীতে ভেঙে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। অনেক গর্ত হচ্ছে, আশেপাশে জমিগুলি নষ্ট হচ্ছে। যেটা সুন্দরভাবে বালু হয়, আমরা বালু চাই। অনিয়মের প্রমাণ পেলে টেন্ডার বাতিল সহ আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু অংশ বাড়ি দিয়েছে আর অনেকটা অংশই এইভাবে আছে, তো এটার কারণে মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। সে যদি কথা না শুনে, বাড়ি না সরায়, স্পেসিফিকেশন মোতাবেক কাজ না করে, আমরা কমপ্লিটলি তার কাজ বাতিল করে দেব। বাতিল করে আমরা নতুন করে টেন্ডার দেব। এই বালি উত্তোলন নিষেধাজ্ঞা থাকাতে আমাদের উন্নয়ন কাজগুলো চরম ব্যাহত হচ্ছে। এর ফলে কিন্তু টোটাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের থমকে যাচ্ছে। সর্বোপরি আমাদের কোয়ালিটি খারাপ করার কোনো সুযোগ নাই। এখানে আমাদের সুপারভিশন আমরা আরো জোরদার করতেছি। তাদের যন্ত্রপাতিগুলো জব্দ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে যারা পাওয়া যাবে স্পটে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটি একটি অবৈধ কার্যক্রম। এই অবৈধ কার্যক্রমকে কোনোভাবে সরকার সমর্থন করে না। অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় ঐক্যের আহ্বানে ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আজ রাজনৈতিক দল ও আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। বাংলাদেশের সাথে ভারত স্থিতিশীল সম্পর্ক চায় বললেন ভারতীয় হাই কমিশনার। আগরতলার সহকারী হাই কমিশনে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বিএনপি সবসময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বললেন তারেক রহমান। দলের 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে 2 বছর আগে মন্তব্য। 1971-এর 3রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেছিলেন কিলো ফ্লাইট সদস্যরা। অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। এবং 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা 2 দলের 2 পেসার তাসকিন ও জেডেন সেলস। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।